আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। গত পর্বে আমরা তোমাদের হিসাব সমীকরণটি নিয়ে আলোচনা করেছিলাম। সো এই পর্বে আমরা তারপর থেকে পড়ানোর চেষ্টা করব। সো উইদাউট মেকিং এনি ডিলে, লেটস গেট স্টার্টেড। দেখতে পাচ্ছ, আমরা গত পর্বে এই হিসাব সমীকরণ সম্পর্কে আলোচনা করেছিলাম। যদি কেউ মিস করে থাকো তবে আগের পর্বগুলো অবশ্যই দেখতে পারো। দেখলে হয়তো বা তুমি ভিডিওগুলো ভালো করে বুঝতে বা অধ্যায়টা ভালো করে বুঝতে পারবে। সো আমরা এখন পরের পর্ব নিয়ে আলোচনা করব বা পরের টপিকগুলো নিয়ে আলোচনা করব। এখানে যে টপিকগুলো রয়েছে সেটা হচ্ছে এই যে এখানে যে বিষয়টা রয়েছে সেটা একটু আমি বোঝানোর চেষ্টা করব। যে এখানে যে কথাটা বলছে এই কথাটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো ঘটনা লেনদেন হতে হলে তাই হিসাব সমীকরণের উপাদানগুলো নিম্নলিখিত যে কোনো একটি পরিবর্তন করতে পারে। পরিবর্তনগুলো কি? এক নাম্বার পরিবর্তন লিখছে ওরা যে কোনো মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। বলো যে মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব যে কোনো একটা বাড়বে। এটার যদি একটা উদাহরণ বোঝানোর চেষ্টা করো, দেখো এখানে লেখা হয়েছে উদাহরণ যে নগদে 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। এখন নগদে যদি 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, এতে করে কি হয়? এতে করে তোমার প্রতিষ্ঠানে নগদ টাকাটা আসে, মালিকের থেকে প্রতিষ্ঠানে নগদ টাকা আসে। পাশাপাশি মালিকের যে সত্ত্ব, মালিকানা সত্ত্ব, সেটাও কিন্তু প্রতিষ্ঠানে বাড়ে। অর্থাৎ প্রতিষ্ঠানের উপর মালিকের দাবিটাও কিন্তু বাড়ে। সো এখানে দুইটা ঘটনা হয়েছে, মানে দুইটা বিষয় হয়েছে। একটা হচ্ছে নগদ টাকা আসছে প্রতিষ্ঠানের, যেটা হচ্ছে সম্পদ, এবং মালিকানা সত্ত্বটা বৃদ্ধি পেয়েছে। কারণ নগদে এত 5,000 টাকা নিয়ে আসলে মালিকের 5,000 টাকার অধিকার বৃদ্ধি পেয়েছে। সো এইখানে যে সমীকরণটা রয়েছে এ সমান সমান এল প্লাস উই, এখানে কোনটা কি হয়েছে? এখানে সম্পদের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের নগদ, যন্ত্রপাতি, আসবাবপত্র, এগুলো সবই সম্পদ আমরা জানি। এল মানে হচ্ছে দায়, সেটা পাওনাদার এখানে লেখা হয়েছে। ওই মানে মালিকানা সত্ত্ব, যেটা হচ্ছে মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে 4টি উপাদান আগেই দেখেছিলাম। মূলধন আনলে প্রতিষ্ঠানে মালিকানা সত্ত্ব বাড়ে, উত্তোলন করলে কমে, আয় করলে বাড়ে এবং ব্যয় করলে কমে। এখানে যেহেতু নগদ টাকা আসছে, তো এই যে সম্পদের অংশে 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে, 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে, এবং এই যে ওই অর্থাৎ মালিকানা সত্ত্বের অংশেও 5,000 টাকা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ একটি সম্পদ বাড়লে দায় অথবা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, সেটা এখানে বোঝানো হয়েছে। এখানে বোঝানো হয়েছে একটি সম্পদ বাড়লে মালিকানা সত্ত্ব যে বাড়বে সেটা বোঝানো হয়েছে। পরেরটা, একটি সম্পদ এই ধারে 5,000 টাকা যন্ত্রপাতি ক্রয়। তো যন্ত্রপাতি ক্রয়ের ফলে কি হয়েছে? যন্ত্রপাতি ক্রয়ের ফলে প্রতিষ্ঠানের যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে এবং নগদ টাকাটা কিন্তু ধারে যেহেতু ক্রয় করছে, যেহেতু ধারে যন্ত্রপাতি ক্রয় করছে, সো পাওনাদার সৃষ্টি হয়েছে। তোমার প্রতিষ্ঠান ধারে কোনো কিছু ক্রয় করলে প্রতিষ্ঠানের পাওনাদার সৃষ্টি হয়, আর পাওনাদার একটা দায়। তো এখানে এই যে 5,000 টাকা যন্ত্রপাতি আনলো, তাও যন্ত্রপাতি এই সম্পদটা এখানে বৃদ্ধি পেয়েছে, এবং এইখানে পাশাপাশি দেখো এখানে যে পাওনাদার ওইটাও বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ একটি সম্পদ বাড়লে দায় বৃদ্ধি পায়, সেটা এখানে প্রমাণ করা হলো। ঠিক আছে, এই যে একটি সম্পদ বাড়লে মালিকানা সত্ত্ব অথবা দায় যে বৃদ্ধি পায়, সেটা কিন্তু এই 1 নং-এ এটা এবং এটার দ্বারা বোঝানো হয়েছে। পরেরটা 2 নং-এ বলছে মোট সম্পদ কমলে দায় অথবা মালিকানা সত্ত্ব কমবে। অর্থাৎ মোট সম্পদ যদি কমে দায় কমবে, মোট সম্পদ যদি কমে মালিকানা সত্ত্ব কমবে। এই কথা এখানে বলছে। যে 2 নম্বরে এখানে বোঝানো হয়েছে পাওনাদারকে পরিশোধ করা হলে 3,000 টাকা পাওনাদারকে পরিশোধ করা হলো। এখন 3,000 টাকা যদি পাওনাদারকে পরিশোধ করা হয়, তাহলে কি হবে? তাহলে প্রতিষ্ঠান থেকে 3,000 টাকা কমে যাবে। অর্থাৎ প্রতিষ্ঠানের যে সম্পদ, টাকা আমরা জানি সম্পদ, সেই সম্পদ কমে যাবে, এবং পাওনাদার যে আমার দায় ছিল, ওই দায়টা কিন্তু পাওনাদারটাও কিন্তু কমবে। এটাই বলছে। এখানে লেখা হয়েছে যে নগদ টাকা এই যে 3,000 টাকা হ্রাস পেয়েছে, এবং এই যে এবং এইখানে 3,000 টাকা পাওনাদার কমেছে। পরেরটা 2 নম্বরের আরেকটা উদাহরণ আমরা পড়েছিলাম যে নগদ টাকা কমলে বা সম্পদ কমলে মালিকানা সত্ত্ব কমবে। এখানে এটাই করা হয়েছে যে নগদে বেতন পরিশোধ করা হলো। এই বেতন যদি পরিশোধ করা হয়, এতে করে কি হয়েছে? এতে করে নগদ টাকা চলে গেছে, অর্থাৎ সম্পদ কমেছে। এই যে সম্পদ এখানে 10,000 টাকা কমানো হয়েছে, এবং এবং বেতন যেহেতু একটা খরচ, আমরা জানি খরচ মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয়। এই কাজটি কিন্তু এখানে হয়েছে। এই যে মাইনাসের 2,000 টাকা লেখা হয়েছে বেতন খরচ, অর্থাৎ খরচ এই মালিকানা সত্ত্বকে কি করছে? কমিয়ে দিয়েছে। এই হলো 2 নম্বরের উদাহরণটা। তারপরে হচ্ছে 3 নম্বরে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। অর্থাৎ একটি সম্পদ বাড়লে অপর একটা সম্পদ কমতে পারে, এটা বলছে। তো এটার উদাহরণ দেখো।
কিরকম ভাবে হয়? নগদে আসবাবপত্র ক্রয়। নগদে আসবাবপত্র ক্রয় করলে নগদ টাকা চলে গেল এবং প্রতিষ্ঠানের আসবাবপত্র অর্থাৎ সম্পদ এটাও আসলো, অর্থাৎ সম্পদ নগদ টাকা যেটা সেটা কমে গেছে যেহেতু প্রতিষ্ঠান থেকে চলে গেছে, এবং প্রতিষ্ঠানে আসবাবপত্র আসছে অর্থাৎ সম্পদ আসছে। এই কথাই বলছে। এই যে এখানে নগদ টাকা কি হয়েছে, 1 লক্ষ টাকা বৃদ্ধি পেয়েছে এবং হ্রাস পেয়েছে, এবং আসবাবপত্র 1 লক্ষ টাকা বৃদ্ধি পেয়েছে। পরেরটা হচ্ছে 4 নম্বরটার কথা কি বলছে? 4 নম্বরটা হচ্ছে মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে। মালিকানা সত্ত্ব যদি বাড়ে মোট দায় কমবে। এখানে লেখা হয়েছে 4 নম্বরের উদাহরণ, মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসার ঋণ পরিশোধ 5,000 টাকা। এখন এই 5,000 টাকা ঋণ পরিশোধ করলো, এই ঋণ পরিশোধের ফলে নগদ টাকা কিন্তু মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসায় ঋণ পরিশোধ করছে, এতে করে কি হয়েছে, মালিকের যে অধিকারটা সেটা বৃদ্ধি পেয়েছে, প্লাস ব্যবসার যে ঋণ সেটা কমে গিয়েছে। তো এইটা এখানে ঋণ এই যে 5,000 টাকা কমানো হয়েছে, এবং এই যে মালিকের যে অধিকার মূলধন সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ একটা মালিকানা সত্ত্ব বাড়লে দায় কমবে, এটাই কিন্তু এখানে প্রমাণ করা হলো। এবং 5 নম্বরটায় মালিকানা সত্ত্ব কমলে মোট দায় বাড়বে, এটা বলছে। তো এই 5 নম্বরটার এখানে উদাহরণ দেওয়া হয়েছে, মালিকানা সত্ত্ব কমলে মোট দায় বাড়বে। এই যে দেখো, বাকিতে পণ্য ক্রয় করা হলো, ক্রয় করলে কি হয়, পাওনাদার সৃষ্টি হয়। তো এখানে পাওনাদার সৃষ্টি হয়েছে 7,000 টাকা, পাওনাদার বাড়লো, এবং ক্রয় যেহেতু একটা ব্যয়, আর ব্যয় হলে মালিকানা সত্ত্বকে হ্রাস করে, এই যে ক্রয় এই যে ব্যয় হয়েছে এখানে 7,000 টাকা হ্রাস করেছে। সো এই এই উদাহরণগুলোর এইখানে তোমার কি দেওয়া হয়েছে, এই উদাহরণগুলোর ব্যাখ্যাটা এখানে মোটামুটি দেওয়া হয়েছে। সো আশা করি তোমরা এই ব্যাখ্যাগুলো এবং এই উদাহরণগুলো বুঝতে পেরেছো। এবং এই যে যে টপিক 5টা বলছে যে এই এই ঘটনা ঘটতে পারে, লেনদেন ঘটনার ফলে এই বিষয়গুলো ঘটবে, এই বিষয়গুলো যে কিভাবে ঘটবে সেগুলো কিন্তু এখানে লেখা হয়েছে। সো আশা করি তোমরা এই ভিডিওটি বুঝতে পেরেছো। তো দেখা হবে পরের পর্বে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।